স্যার আশা করি সবার ঠিক আছে। আচ্ছা, আমি একটু ইকো সাউন্ড পাচ্ছি তো। স্যার বিদ্যুৎ স্যার আপ ডাউন করতেছে স্যার আমাদের এখানে স্যার, মানে ওই বৈদ্যুতিক খুঁটি একটা সমস্যা হয়েছে, তো ওইখানে স্যার বিদ্যুৎ আপ ডাউন করতেছে স্যার। স্যার এখানে ও আসলে বৃষ্টি হয়েছে তো স্যার, এই জন্য আসলে অনেক জায়গায় নেটে প্রবলেম করতেছে। হ্যাঁ, আচ্ছা যাই হোক, আমরা কন্টিনিউ করি, কিছু জি করার স্যার। নাই, তা আমাদের তো শেষ করতে হবে। আমরা সাফিসিয়েন্সি শুরু করেছিলাম। সাফিসিয়েন্সির এখানে আমরা জয়েন্ট সাফিসিয়েন্ট স্ট্যাটিস্টিক পর্যন্ত শেষ করেছিলাম। আজকে সম্ভবত কমপ্লিটনেস এইখান থেকে শুরু করতে হবে, রাইট? জি স্যার। আমাদের কমপ্লিটনেস পড়ার আগে একটা বিষয় একটু মাথায় রাখতে হবে, যে আমাদের এই কমপ্লিটনেস পড়ার উদ্দেশ্য হলো যে আমাদের যে সাফিসিয়েন্ট স্ট্যাটিস্টিক আমরা যেটা শিখলাম, এইটা কমপ্লিট কিনা। মূলত এইটা জাজমেন্টের জন্যই আমরা এই কমপ্লিটনেস চ্যাপ্টারটা, কমপ্লিটনেস এর এই সেকশনটা পড়ছি। একটা সাফিসিয়েন্ট স্ট্যাটিস্টিককে আমরা তখনই কমপ্লিট বলবো যদি ওই স্ট্যাটিস্টিকের প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনটা কমপ্লিট হয়। আদারওয়াইজ আমরা সেটাকে কমপ্লিট সাফিসিয়েন্ট স্ট্যাটিস্টিক বলতে পারবো না। এখন একটা ডেনসিটি ফাংশন কখন কমপ্লিট হয় সেটা আমরা আজকে শিখবো। তাহলে আমরা কমপ্লিটনেস একটু দেখি। এইটি একটা ফ্যামিলি অফ প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনস। এই ফ্যামিলি অফ প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনস কে আমরা কমপ্লিট বলবো যদি expectation of theta gx is equal to 0 for theta belongs to parametric space। এই যে expectation of theta gx is equal to 0, এটা কি ইমপ্লাইজ করে যে probability of gx is equal to 0 এটা সমান 1। এই দুটো কিন্তু ইকুইভ্যালেন্ট স্টেটমেন্ট। expectation of theta gx is equal to 0 এটা ইমপ্লাইজ করে যে probability of gx is equal to 0 এটা সমান 1। যদি এটা হয় তাহলে আমরা কি বলতে পারি, ওই ফ্যামিলিটা কমপ্লিট, কমপ্লিট ফ্যামিলি অফ ডিস্ট্রিবিউশনস। তাহলে একটা ফ্যামিলি অফ ডিস্ট্রিবিউশনস যদি কমপ্লিট হয় তাহলে ওই ফ্যামিলির মধ্যে যে ডিস্ট্রিবিউশন গুলো থাকবে সেই ডিস্ট্রিবিউশন গুলো কমপ্লিট। ওই ডিস্ট্রিবিউশন গুলো যদি কোনো স্পেসিফিক স্ট্যাটিস্টিকের ডিস্ট্রিবিউশন হয় তাহলে সেটিও কমপ্লিট হবে। তাহলে আমরা এখন একটা এক্সাম্পল দেখব। এখানে আমাদের একটি ডেনসিটি ফাংশন দেওয়া আছে, এইটা হলো ইউনিফর্ম ডিস্ট্রিবিউশনের ডেনসিটি ফাংশন, ঠিক আছে? জি স্যার। আমরা ইউনিফর্ম ডিস্ট্রিবিউশনের ডেনসিটি ফাংশন থেকে এটা জানি যে হাইয়েস্ট অর্ডার স্ট্যাটিস্টিকটা হলো সাফিসিয়েন্ট স্ট্যাটিস্টিক। এখন এই ওয়াই এনটা কমপ্লিট সাফিসিয়েন্ট স্ট্যাটিস্টিক কিনা সেটা চেক করতে হবে। কমপ্লিট সাফিসিয়েন্ট স্ট্যাটিস্টিক কিনা চেক করার জন্য এইটা যেহেতু ইউনিফর্ম ডিস্ট্রিবিউশনের ডেনসিটি ফাংশন, এই থিটাটা সাপোর্টের ম্যাক্সিমাম সাইডে আছে, সুতরাং থিটার এস্টিমেটটা হলো ম্যাক্সিমাম অফ স্যাম্পল। কারণ এই ওয়াই এনটাই হলো থিটার এস্টিমেট। যদি এল মোমেন্টস এস্টিমেশন পড়ে থাকো তাহলে খুব সহজেই বুঝে যাবে। এখন এই ওয়াই এনটা কমপ্লিট কিনা এটা বোঝার জন্য আমরা কি করব, প্রথমে হাইয়েস্ট অর্ডার স্ট্যাটিস্টিকের যে ডেনসিটি ফাংশন আছে সেটা লিখলাম। এই ডেনসিটি ফাংশন এর মধ্যে দেখো কিউমুলেটিভ ডিস্ট্রিবিউশন ফাংশন আছে। তো আমার এফ অফ এক্স যদি এইটা হয়, তো আমি কিউমুলেটিভ ডিস্ট্রিবিউশন ফাংশনটা এখান থেকে নির্ণয় করি। এফ অফ এক্স ইন্টিগ্রেশন করতে হবে 0 টু এক্স পর্যন্ত, যেহেতু 0 টু থিটা ছিল, বাট ক্যাপিটাল এফ অফ এক্স তো আমরা জানি 0 টু আপ টু এক্স পর্যন্ত ইন্টিগ্রেশন এফ অফ ইউ ডি ইউ। এফ অফ ইউ বলতে আমার ডেনসিটি ফাংশনটা 1/θ, 1/θ বসাই দিলাম ডি ইউ। যেহেতু 1/θ কনস্ট্যান্ট, আমার ডি ইউ সমান ইউ,
আর সাপোর্টটা আমার এক্স আর জিরো, মানে এক্স এর মান যদি ইউ এর মান যদি এক্স বসাই এক্স হলো, আর জিরো বসালে জিরো, তো এক্স মাইনাস জিরো, তখন এক্স মাই থিটা থাকলো। এখন ক্যাপিটাল এফ অফ এক্স এর যে মানটা আমি নির্ণয় করে পেলাম এক্স বাই থিটা, সেটা এখানে বসাই দেবো। বসাই দিলে আমাদের আলটিমেট এটা আসে। কিভাবে এটা আসে? এই যে এখানে বসাও, এখানে এক্স যদি বসাও তাহলে কত হয়? এফ অফ এক্স হচ্ছে এক্স বাই থিটা, তাহলে এফ অফ ওয়াই এন মানে কত হবে? ওয়াই এন বাই থিটা। বোঝা যায়? জি স্যার। হ্যাঁ, এক্স এর জন্য যদি এক্স বাই থিটা হয়, এফ অফ ওয়াই এন আছে, তাহলে এটা হবে ওয়াই এন বাই থিটা। তো ওয়াই এন বাই থিটা যদি ওয়াই এন এর পাওয়ার হলো মাইনাস এন মাইনাস ওয়ান, ওয়াই এন এন মাইনাস ওয়ান, আর থিটার পাওয়ার হলো এন মাইনাস ওয়ান, সাথে এই যে এফ অফ ওয়াই এন এটাও তো আবার ওয়ান বাই থিটা, তো ওই ওয়ান বাই থিটা আর এখানে থিটা টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, তো এইখান থেকে একটা অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে, শুধু থাকছে থিটার পাওয়ার টু দি পাওয়ার এন। বুঝা গেছে? জি স্যার। আচ্ছা, এই আমার এখন হাইয়েস্ট অর্ডার স্ট্যাটিস্টিক্স এর প্রবাবিলিটি ডেনসিটি ফাংশন। এখন এইটা কমপ্লিট কিনা আমরা এই যে এইটা দ্বারা চেক করব, এক্সপেকটেশন অফ থিটা জি ওয়াই এন, এটা ইজ ইকুয়াল টু জিরো। এটা কি ইমপ্লাইজ করে? জি ওয়াই এন ইজ ইকুয়াল টু জিরো, তার প্রবাবিলিটি ওয়ান, কারণ এটা শিওর। এখন আমরা এটা নির্ণয় করি, এক্সপেকটেশন অফ জি ওয়াই এন ইজ ইকুয়াল টু জিরো, এটা দেখি কি হয়। এক্সপেকটেশন অফ জি ওয়াই এন মানে কি? জিরো টু থিটা এক্স এফ অফ এক্স ডিএক্স। এই যে এক্সপেকটেশন অফ এক্স, এক্স বলতে জি ওয়াই এন, এক্স এফ অফ এক্স ডিএক্স। এই এফ অফ এক্স বলতে এখানে হাইয়েস্ট অর্ডার স্ট্যাটিস্টিকের যে ডেনসিটি আমরা এখানে নির্ণয় করেছিলাম, এটা এখানে বসাই দিলাম। বসাই দিলে যেহেতু কমপ্লিট কিনা আমরা চেক করছি, তাহলে এক্সপেকটেশন অফ দিস ইজ ইকুয়াল টু কত? জিরো। কারণ আমার এই ইন্টিগ্রেশনের মানটা জিরো, এটা জিরো দিয়ে আমাকে দেখতে হবে জি ওয়াই এন সমান জিরো হয় কিনা। যদি হয় দেন আমরা বলবো কমপ্লিট, আদারওয়াইজ কমপ্লিট বলতে পারবো না। তাহলে এই ইন্টিগ্রেশন মানটা এখন আমাদের, এই ইন্টিগ্রেশনের মানটা আমরা এই এক্সপেকটেশন অফ জি ওয়াই এন সমান যেহেতু জিরো, এই মানটা আমরা এখন জিরো সেট করব। এটা সমান যেহেতু জিরো, সুতরাং এটা সমান আমরা জিরো সেট করে দিলাম। জিরো সেট করার পর এখন দেখো, এইখান থেকে থিটা টু দি পাওয়ার এন নিচের এটাকে রাইট সাইডে দিয়ে দাও, মানে এই টার্মটাকে যদি তুমি রাইট সাইডে দিয়ে দাও তাহলে কি হয়? জিরো হয়ে যায়, বাদ বাকি টার্মটা এখানে থাকলো। এখন আমরা থিটার সাপেক্ষে বামে এবং ডান দিকে ডিফারেন্সিয়েশন করব। যদি ডিফারেন্সিয়েশন করি, এখানে ইন্টিগ্রেশন আছে, ডিফারেন্সিয়েশন আন্ডার ইন্টিগ্রেশন, তার মানে আমাদের এইটার সাথে ডিফারেন্সিয়েশনের কোএফিসিয়েন্ট ক্যান্সেল আউট হয়ে আমাদের থাকবে কি? শুধুমাত্র এই ভিতরের অংশটা থাকবে। হ্যাঁ, তো ওয়াই এন এর মানটা কত? যেহেতু ইন্টিগ্রেশন আর ডিফারেন্সিয়েশনের কোএফিসিয়েন্ট ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, আমাদের এইটা থাকছে, আর এখানে সাপোর্টটা বসে যাবে। সাপোর্ট আছে থিটা আর জিরো, তো ওয়াই এন সমান থিটা যদি হয়, থিটা টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, আর জি থিটা মাইনাস যদি জিরো বসায় পুরোটা জিরো হয়ে যায়, সুতরাং শুধু থিটার জন্য থাকবে। থিটার জন্য থাকলে এটা তখন হয় কি? ওয়াই এন এর জায়গায় থিটা, এটা হয় থিটা টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, আর জি থিটা, এটা সমান জিরো হলো। এখন এই টার্মটা যদি জিরো হয়, এখানে খেয়াল করো, থিটা টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান এইটা জিরো নয়, তাহলে জিরো কোনটা? জি থিটা। জি থিটা ইজ ইকুয়াল টু জিরো ফর অল থিটা। আর এইটা যেহেতু আমরা বলছি কি প্যারামিটার, এটা জিরো নয়। এইখান থেকে থিটার এস্টিমেটটা আবার কি? ওই যে আমরা যে একটু আগে বললাম হাইয়েস্ট অর্ডার স্ট্যাটিস্টিক হচ্ছে থিটার এস্টিমেট। যেহেতু, কেন হাইয়েস্ট অর্ডার স্ট্যাটিস্টিক হবে? যেহেতু সাপোর্টে থিটাটা ম্যাক্সিমাম সাইডে আছে, এই জন্য এই থিটার এস্টিমেট হবে হাইয়েস্ট অর্ডার স্ট্যাটিস্টিক। এই থিটাটা যদি মিনিমাম সাইডে থাকতো, তখন এই থিটার এস্টিমেট হতো মিনিমাম অর্ডার স্ট্যাটিস্টিক। যেহেতু ম্যাক্সিমাম সাইডে আছে, এল মোমেন্টস এস্টিমেশন, রোবস্ট এস্টিমেশনে গেলে তোমরা এই এস্টিমেশনের টেকনিকটা পাবা। তাহলে আমরা জি থিটা সমান জিরো পাইলাম। থিটা বলতে আসলে ওয়াই এন, হাইয়েস্ট অর্ডার স্ট্যাটিস্টিক। সুতরাং জি ওয়াই এন ইজ ইকুয়াল টু জিরো ফর অল ওয়াই এন। এই জন্য আমরা কি বলতে পারি? ওয়াই এন ম্যাক্সিমাম অফ দিস স্যাম্পল, এটা হলো কমপ্লিট সাফিসিয়েন্ট স্ট্যাটিস্টিক। হাইয়েস্ট অর্ডার স্ট্যাটিস্টিকটা
সাফিসিয়েন্ট স্ট্যাটিস্টিক, এটা আমরা আগেই প্রমাণ করেছিলাম, আর আজকে দেখলাম যে এটি কমপ্লিট। সুতরাং হাইয়েস্ট অর্ডার স্ট্যাটিস্টিক এটা হলো কমপ্লিট সাফিসিয়েন্ট স্ট্যাটিস্টিক। তোমরা একটু দেখো বাসায়, দেখলে আশা করি বুঝতে পারবা। আমরা লেকচারটা কন্টিনিউ করছি, যে কমপ্লিটনেসটা শেষ করলাম। এখন আমরা পরবর্তীতে যেটা শুরু করতে যাচ্ছি এটা হলো ক্রেমার রাও লোয়ার বাউন্ড। ক্রেমার রাও লোয়ার বাউন্ডটা আমাদের কি দেয়? আমাদের কোন পপুলেশন প্যারামিটারের একাধিক আনবায়াসড এস্টিমেটর থাকতে পারে। একাধিক আনবায়াসড এস্টিমেটর থাকলেও আমাদের মেইন ইন্টারেস্ট হলো যে এই আনবায়াসড এস্টিমেটর গুলোর মধ্যে কোনটার ভেরিয়েন্স কম। যেটার ভেরিয়েন্স কম সেই মিনিমাম ভেরিয়েন্স আনবায়াসড এস্টিমেটরই আমাদের মেইন ইন্টারেস্ট। আমরা শুরুর দিকে মিনের জন্য অনেকগুলো এস্টিমেটর ডিফাইন করেছিলাম, 4টা ডিফাইন করেছিলাম, পরে তোমাদেরকে দেখাইছিলাম যে কোনটা কোনটা আনবায়াসড এস্টিমেটর। মনে আসে? জি স্যার। যদি মনে না আসে আমি তাহলে ওখানে গিয়ে দেখাই আসবো। একটু দেখালে স্যার ভালো হবে। এই যে এরকম একটা প্রবলেম তোমাদেরকে দেখাইছিলাম এক্সপোনেনশিয়াল ডিস্ট্রিবিউশন থেকে, আর এখানে অনেকগুলো দেখাইছিলাম, থিটা 1 হ্যাট 3 হ্যাট থিটা 4 হ্যাট। তাহলে এক্সপেকটেশন অফ থিটা 1 হ্যাট আমরা প্রথমটা কি পেয়েছিলাম? আনবায়াসড এস্টিমেটর। এই যে এক্সপেকটেশন অফ থিটা 1 হ্যাট সমান থিটা, থিটার আনবায়াসড এস্টিমেটর পেয়েছিলাম। 2 নম্বর যেটা দেখিয়েছিলাম সেটাও আনবায়াসড পেয়েছিলাম। 3 নম্বরটা তোমাদেরকে বের করতে বলেছিলাম, আর 4 নম্বরটা এইটা থিটার আনবায়াসড এস্টিমেটর আমরা পাইনি, বায়াসড এস্টিমেটর পেয়েছিলাম। এখানে 4টার মধ্যে 3টায় আনবায়াসড, 2টো আমি দেখিয়েছিলাম আনবায়াসড, আর একটা তোমাদেরকে কমপ্লিট করতে বলছিলাম। তাহলে এখান থেকে একটা বিষয় পরিষ্কার হলো যে একটা এস্টিমেটরের একটা পপুলেশন প্যারামিটারের এগেনস্টে একাধিক আনবায়াসড এস্টিমেটর থাকতে পারে। ঠিক আছে? এই যে এই প্রবলেমটাই যেমন এখানে 2টো আর এখানে 2টো, এই 4টার মধ্যে প্রথম 3টাই আনবায়াসড এস্টিমেটর, থিটা 1 থিটা 2 থিটা 3। এখন এই 3টার মধ্যে 3টাই তো আনবায়াসড এস্টিমেটর, 3টার মধ্যে কোনটা ভালো? 3টার মধ্যে সেটাই ভালো যেটার ভেরিয়েন্স সব থেকে কম। এফিসিয়েন্সির ওই চ্যাপ্টারে গিয়ে আমরা এটা আলোচনা করেছিলাম। তাহলে এখন আমাদের কোন প্যারামিটারের এগেনস্টে যে কয়টা আনবায়াসড এস্টিমেটর আছে সবগুলোতে আমাদের ইন্টারেস্ট না, আমাদের মেইন ইন্টারেস্ট হলো কোনটার ভেরিয়েন্স কম। যেটার ভেরিয়েন্স কম সেটাকে আমরা বলছি মিনিমাম ভেরিয়েন্স আনবায়াসড এস্টিমেটর। এখন এই মিনিমাম ভেরিয়েন্স আনবায়াসড এস্টিমেটর, এই সেট অফ আনবায়াসড এস্টিমেটরের মধ্যে কোন এস্টিমেটরটার ভেরিয়েন্স মিনিমাম হবে আমাদেরকে একটা একটা করে বের করে কম্পেয়ার করে চেক করতে হবে। এটা সময় সাপেক্ষ ব্যাপার। এই ক্ষেত্রে ক্রেমার এবং রাও একটা প্রস্তাবনা দিল, একটা প্রপোজ করলো 1945-46 সালের দিকে, যে তারা যে ফর্মুলাটা দিচ্ছে, যে থিওরেমটা দিচ্ছে, এই থিওরেম অনুযায়ী যদি কেউ নির্ণয় করে তাহলে যে এস্টিমেটরটা পাবে সেটা মিনিমাম ভেরিয়েন্স আনবায়াসড এস্টিমেটর পেয়ে যাবে। তার মানে আর কোনো আনবায়াসড এস্টিমেটর এক্ষেত্রে পাওয়া যাবে না যার ভেরিয়েন্স নাকি এই এস্টিমেটর থেকে কম হবে। সেটাকে
আমরা বলছি মিনিমাম ভেরিয়েন্স আনবায়াসড এস্টিমেটর, এবং এইটা ক্রেমার রাও লোয়ার বাউন্ডের সাহায্যে আমরা খুব সহজেই নির্ণয় করতে পারি। এবং কিভাবে নির্ণয় করা যাবে, এই স্টেটমেন্টটাই হলো ক্রেমার রাও থিওরেম। এর স্টেটমেন্ট এবং প্রমাণ দুটোই আছে। বেসিকটা বুঝতে পেরেছো? জি স্যার। আচ্ছা, তাহলে আমরা এখন থিওরেমটা দেখি। দেখতে পাচ্ছ স্ক্রিন, না বড় করতে হবে? স্যার দেখতে পাচ্ছি। আমি আর একটু বড় করতে পারি কি দেখি। হুম, হ্যাঁ। এইটা আমরা যেটা এখন দেখছি, সেট অফ আনবায়াসড এস্টিমেটরের মধ্যে কোন এস্টিমেটরটার ভেরিয়েন্স সব থেকে কম হবে সেইটা নির্ণয় করার যে স্টেটমেন্ট, যেটাকে আমরা বলছি ক্রেমার রাও লোয়ার বাউন্ড ইনইকুয়ালিটি, সেইটার স্টেটমেন্টটা হলো কি, যে ধরো আমাদের একটা ফ্যামিলি অফ ডিস্ট্রিবিউশনস আছে, যার এই যে ডিফারেন্সিয়েশনটা এক্সিস্ট করে, এবং কিছু রেগুলারিটি যে কন্ডিশন আছে এই কন্ডিশন গুলো হোল্ড করে। রেগুলারিটি কন্ডিশনটা কি, যে আমার যে ডিফারেন্সিয়েশন, এটা যদি আন্ডার ইন্টিগ্রেশন হয় ডিফারেন্সিয়েশনটা, তাহলে এই ইন্টিগ্রেশন আর ডিফারেন্সিয়েশনের অর্ডারটা চেঞ্জ করা যাবে। তার মানে ডিফারেন্সিয়েশনের আন্ডারে যদি ইন্টিগ্রেশন থাকে, আমরা এটাকে ইন্টারচেঞ্জ করে ইন্টিগ্রেশনের আন্ডারে ডিফারেন্সিয়েশন লিখতে পারবো। এই রেগুলেটরি কন্ডিশন হোল্ড করবে। এই থিওরেমের ক্ষেত্রে এইটা একটা শর্ত, এই রেগুলেটরি কন্ডিশনটা হোল্ড করতে হবে। দ্বিতীয়টা হলো যে এখানেও ইন্টারচেঞ্জ, বাট এই একটা আনবায়াসড এস্টিমেটর আছে আর একই সাথে জয়েন্ট ডেনসিটি যেটা সেটা আছে। এক্ষেত্রেও আমাদের এই ডিফারেন্সিয়েশন আর ইন্টিগ্রেশন এইটার অর্ডার কি করা যাবে, ইন্টারচেঞ্জ করা যাবে। অর্থাৎ ডিফারেন্সিয়েশনটা আন্ডার ইন্টিগ্রেশনের যে কোনো পজিশনে, যেহেতু থিটার সাপেক্ষে ইন্টিগ্রেশন, থিটার পরে না থিটার আগে যে কোনো জায়গায় লেখা যাবে, তবে থিটার পরে নয়, থিটার আগে, যেহেতু থিটার সাপেক্ষে ডিফারেন্সিয়েশনটা আমরা করছি। এখানে এই এস এক্সটা হলো সাই থিটার আনবায়াসড এস্টিমেটর, তার মানে এক্সপেকটেশন অফ এস এক্স সমান হচ্ছে সাই থিটা। দেন এই ক্রেমার আর রাও যে স্টেটমেন্টটা দিল, যে এই আনবায়াসড এস্টিমেটর এস এক্স এর ভেরিয়েন্সটা কি হবে, এই এই টার্মের থেকে বড় অথবা সমান হবে, এর থেকে ছোট আর সম্ভব নয়। তাহলে আমাদের যে আনবায়াসড এস্টিমেটর, এই আনবায়াসের এস্টিমেটর যে ভেরিয়েন্স, সেটা এইটার থেকে ছোট হবে না, সর্বনিম্ন এটার সমান হইতে পারে, এর থেকে ছোট হবে না। এইটারই ইকুইভ্যালেন্ট স্টেটমেন্ট আর একটা এইটা, এবং আমাদের এখন এটা প্রমাণ করতে হবে। এটা কি বলছে, যে এই যে সাই থিটা, সাই থিটাটা কি, এস এক্স এর আনবায়াসড এস্টিমেটর। তাহলে এটা সাই ড্যাশ থিটা, এই আনবায়াসড এস্টিমেটর সাই থিটার, এটার ফার্স্ট ডিফারেন্সিয়েশনের স্কয়ার, আর নিচে হলো এক্সপেকটেশন অফ, ওই যে আমাদের যে জয়েন্ট ডেনসিটি আছে তার লগ অফ জয়েন্ট ডেনসিটি, একে থিটার আন্ডারে ডিফারেন্সিয়েশন করে সেকেন্ড অর্ডারের এক্সপেকটেশন। তার মানে এইটা হলো তোমার ইনফরমেশন ম্যাট্রিক্স পাবা। এটা ইনফরমেশন ম্যাট্রিক্স, ফিশার ইনফরমেশন ম্যাট্রিক্স যেটা বলে, সেটা এখান থেকে পাবা। এটা রিলেশন আছে। এই টার্মটাকে আমরা ফার্দার এই টার্মে কনভার্ট করতে পারি, ক্যালকুলেশনের সময় দেখতে পাবা যে কিভাবে কনভার্ট আমরা করতে পারবো। এখন আমরা প্রমাণে যাব। স্টেটমেন্টটা পরিষ্কার বুঝতে পেরেছো কিনা একটু পড়ে দেখো। জি স্যার, বুঝতে পারছি। স্টেটমেন্টটা যদি পরিষ্কার বুঝতে পারো, দেন আমরা নিচে প্রমাণের জন্য শুরু করব। তাহলে আমরা তো ক্রেমার রাও ইনইকুয়ালিটি আগে পড়োনি নাকি? না স্যার, পড়িনি। আচ্ছা, আমাদের স্টেটমেন্ট অনুযায়ী
এস এক্সটা হচ্ছে আনবায়াসড এস্টিমেটর কার, সাই থিটার। তাহলে এস এক্স কে আমরা এখন এস দিয়ে লিখবো ফর সিম্পলিফিকেশন। কেউ যদি এস এক্স পুরোটা লিখতে চাও লিখবা, আমাদের এই কম্পিটিশনের জন্য আমরা এস এক্স এর পরিবর্তে এস ইউজ করব ফর সিম্পলিসিটি, আর কিছু না। এই এস এক্স কে বলা হচ্ছে কি ঠিক আছে। জি স্যার। এক্সপেকটেশন অফ এস সমান ফর্মুলা এক্স এফ অফ এক্স ডিএক্স। আর এইখানে দেখো এস এক্স, এই এক্সটা কি, এইটা কিন্তু স্যাম্পল ফাংশন অফ স্যাম্পল অবজারভেশনস। তাহলে এই এস এক্সটা মূলত কি, এখানে কিন্তু একটা র্যান্ডম স্যাম্পল আছে, তার মানে এখানে তো একটা এক্স না, এখানে ভেক্টর। তাহলে আমার ইন্টিগ্রেশন কতগুলো হবে, এই এক্স এর যা ডাইমেনশন ততগুলো ইন্টিগ্রেশন, এই জন্য ডট ডট দিয়ে লিখেছি। তাহলে ফর্মুলা অনুযায়ী এক্সপেকটেশন অফ এস সমান সাই থিটা। এক্সপেকটেশন অফ এস মানে কি, এটা ইন্টিগ্রেশন এক্স এফ অফ এক্স ডিএক্স, এক্স বলতে এস আর এফ অফ এক্স বলতে এফ থিটা, এই যে এক্স ডিএক্স, এটা কি আমরা বলছি সাই থিটা। এক্সপেকটেশন অফ এস সমান সাই থিটা। বোধগম্য হয়েছে? জি স্যার। আচ্ছা, এখন আমরা কি করব, ডিফারেন্সিয়েশন করব বোথ সাইডে। লেফট সাইডে ডিফারেন্সিয়েশন লিখলাম, আর রাইট সাইডে যদি ডিফারেন্সিয়েশন করি সাই থিটাকে কি হবে, সাই ড্যাশ থিটা। আমাদের প্রথম শর্ত অনুযায়ী কি করতে পারবো, এই ডিফারেন্সিয়েশন কে রেগুলারিটি কন্ডিশন অনুযায়ী ইন্টিগ্রেশনের সাথে ইন্টারচেঞ্জ করতে পারবো, এবং থিটার আগে আমরা এটাকে লিখতে পারবো ডেল বাই ডেল থিটা। তো রেগুলারিটি কন্ডিশন অনুযায়ী আমরা ইন্টারচেঞ্জ করলাম, ইন্টারচেঞ্জ করে লিখলাম। এখন এই লাইন থেকে পরের লাইনে দেখো কি করেছে, এফ থিটা এক্স আর এফ থিটা এক্স একবার নিচে লিখেছে একবার উপরে লিখেছে। কারণটা কি, কারণ হলো এই যে ডেল বাই ডেল থিটা এফ থিটা এক্স, এইটা যদি লগ নিয়ে লেখে ডেল বাই ডেল থিটা লগ এফ অফ এক্স থিটা, এইটা যদি লেখে, দেখো এইটাকে থিটার সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে লগ যেহেতু আছে 1 বাই এফ থিটা এক্স আর ডি বাই ডেল বাই ডেল থিটা এফ থিটা এক্স লেখা যায়। জি স্যার। এই যে এটাকে যদি তুমি ডিফারেন্সিয়েশন করো, এস তো এখানে থাকলো, এটাকে ডিফারেন্সিয়েশন করে দেখো, এই যে লগ যেহেতু এফ থিটা এক্স, এটাকে ডিফারেন্সিয়েশন করলে 1 বাই এটা হয়, আর এটা যেহেতু ফাংশন, এটাকে আবার আলাদা করে ডেল বাই ডেল থিটা দিয়ে লেখা যায় এফ থিটা এক্স। সুতরাং এই টার্মটুকুকে আমরা লিখতে পারি এই যে ডেল বাই ডেল থিটা লগ এফ থিটা এক্স এই হিসাবে, আর এখানে এফ থিটা এক্স ডিএক্স থাকলো যেটা হচ্ছে সাই ড্যাশ থিটা। তাহলে এখন এই এস সহ এই পুরো টার্মটাকে যদি আমরা এক্স হিসাবে কনসিডার করি, তাহলে এটা হলো এক্স এফ অফ এক্স ডিএক্স। এগেন এটা কি এক্সপেকটেশনের ফর্মুলা হয়ে গেল, এক্সপেকটেশন আর এখানে র্যান্ডম ভেরিয়েবল বলতে এই পুরোটা। তাহলে এক্সপেকটেশন অফ দিস ইজ ইকুয়াল টু সাই ড্যাশ থিটা। বোঝা গেল? জি স্যার। ওভার দা সাপোর্ট আমাদের ডেনসিটির ইন্টিগ্রেশন করলে কত হয়, সেটা 1। জি স্যার। ওভার দা সাপোর্ট, এখানে ইন্টিগ্রেশন এন সংখ্যক ব্যবহার হয়েছে কারণ আমরা এটা তো ভেক্টর। তাহলে ওভার দা সাপোর্ট যদি আমি ডেনসিটির ইন্টিগ্রেশন করি সেটা সমান 1। একইভাবে এখন আমরা এখানে লেফট আর রাইট সাইডে ডি বাই ডেল থিটা ডিফারেন্সিয়েশন করব। 1 কে ডিফারেন্সিয়েশন করলে 0 হলো, আর এইখানে একবারে আমরা ইন্টারচেঞ্জ করে নিয়েছি অর্ডারটা, ইন্টিগ্রেশন আর ডিফারেন্সিয়েশনের অর্ডারটা ইন্টারচেঞ্জ করে নিয়েছি। উপরে যেমনটি আমরা লগ নিয়ে আসলাম, একইভাবে এখানেও চিন্তা করবো সেভাবে 1 বাই এফ থিটা এক্স ডেল বাই ডেল থিটা এফ থিটা এক্স, আর এখানে এফ থিটা এক্স, এটা ক্যান্সেল আউট হয়ে এইটাই থাকে, আমরা রিঅ্যারেঞ্জ করে লিখলাম। এখন দেখো এই অংশটাকে এই যে এইটাতে লেখা যায় ডেল বাই ডেল থিটা লগ এফ থিটা এক্স। তুমি ডিফারেন্সিয়েশন করো, ডিফারেন্সিয়েশন করলে লগ থাকার কারণে এটা 1 বাই এফ থিটা এক্স ডেল বাই ডেল থিটা এফ থিটা এক্স। তার মানে এইটাকে আমরা এই যে লগের এই ফর্মে লিখতে পাচ্ছি। এগেন এটা আমরা কি পাইলাম, এক্স
এফ অফ এক্স ডিএক্স, তার মানে এক্সপেকটেশন অফ এইটা এইটা এখন র্যান্ডম ভেরিয়েবল, এক্সপেকটেশন অফ দিস ইজ ইকুয়াল টু কত পাইলাম 0। ঠিক আছে, জি স্যার। আমরা আগে কি পাইলাম এক্সপেকটেশন অফ এস আর এই টার্মটা দুটো টার্ম, এটা মনে করো এক্স এস আর এইটা দুটো টার্ম, এটা আমরা পেলাম সাই ড্যাশ থিটা। আর এখন এই যে রাইট সাইডে যে টার্মটা ছিল, এই যে রাইট সাইডে যে টার্মটা ছিল শুধু এই টার্মের এক্সপেকটেশন আমরা কত পাইলাম 0। 0। তাহলে এখন আমরা আসো কোভেরিয়েন্স অফ এস আর এইটা, তার মানে এই যে এখানে দুটো টার্ম ছিল এস আর এই যে টার্ম, এই দুটো টার্ম, এই জন্য আমরা বলছি কি কোভেরিয়েন্স অফ এই দুটো টার্ম যদি আমরা বলি কোভেরিয়েন্স অফ এস আর এই টার্মটা, কোভেরিয়েন্সের ফর্মুলাটা কি এক্সপেকটেশন অফ, এটা যদি কোভেরিয়েন্স অফ এক্স ওয়াই হয় সেটা হলো এক্সপেকটেশন অফ এক্স ওয়াই মাইনাস এক্সপেকটেশন অফ এস এক্সপেকটেশন অফ ওয়াই। তো এক্স বলতে এস আর ওয়াই বলতে এটা, আমরা কোভেরিয়েন্সের যে ফর্মুলা তোমরা শিখেছো সেই ফর্মুলা অনুযায়ী লিখলাম। এই টার্মটা বুঝতে পেরেছো, এই লাইনটা? জি স্যার। আমাদের এইটা কত পেলাম, এই যে এখানে 0। সুতরাং এই টার্মটা ভ্যানিশ হয়ে গেল, এটা যদি 0 হয় এটা ভ্যানিশ হয়ে গেল। তো আমাদের কোভেরিয়েন্স অফ এই দুটো টার্মের কোভেরিয়েন্স কি থাকলো এক্সপেকটেশন অফ এটা ইনটু এটা। তো এক্সপেকটেশন অফ এস ইনটু এটা আমরা আগের ইন্টিগ্রেশনে কত পেয়েছি, এটা সাই ড্যাশ থিটা। আমরা লিখে দিলাম সাই ড্যাশ থিটা। তাহলে কোভেরিয়েন্স অফ এটা সমান কি পেলাম সাই ড্যাশ থিটা। এখন আমরা কোফিসিয়েন্ট অফ কোরিলেশন যেটা রো স্কয়ার, এই রো স্কয়ারের ভ্যালুটা কত হয় লেস দেন ইকুয়াল 1, -1 থেকে +1 এর ভিতরে কোরিলেশনটা বিলংস করে। তাহলে জি স্যার। আর স্কয়ারটা কি লেস দেন ইকুয়াল 1। তো আর স্কয়ারের ফর্মুলাটা কি কোভেরিয়েন্স বাই ভেরিয়েন্স অফ এক্স ভেরিয়েন্স অফ ওয়াই, এই ফর্মুলা তো তোমরা জানো। জি স্যার। জি তাহলে আমরা এই যে কোভেরিয়েন্সের যে এই যে এইটা কত পেলাম সাই ড্যাশ থিটা, সাই ড্যাশ থিটা। এখানে হলো কোভেরিয়েন্স আর এটা হলো কোভেরিয়েন্সের স্কয়ার। তাহলে আমার উপরে কি হলো সাই ড্যাশ থিটা স্কয়ার, জি স্যার। আর নিচে হ্যাঁ নিচে এই যে এটা ভেরিয়েন্স অফ এটা, তো ভেরিয়েন্স অফ এটা সমান কত, ভেরিয়েন্স অফ এটা সমান এক্সপেকটেশন অফ এক্স স্কয়ার মাইনাস এক্সপেকটেশন অফ এক্স হোল স্কয়ার। তো এক্সপেকটেশন অফ এইটা সমান কত পাইলাম, এই যে একটু আগে নির্ণয় করেছি এক্সপেকটেশন অফ এটা সমান এটা 0। Zero। তাহলে ভেরিয়েন্সের এই টার্ম সমান কত এক্সপেকটেশন অফ এক্স স্কয়ার হবে, এই যে ভেরিয়েন্সের এই টার্ম সমান এক্সপেকটেশন অফ এক্স স্কয়ার হবে। আর এই যে ভেরিয়েন্স অফ এস টাকে আমরা রাইট সাইডে নিয়ে চলে গেছি, তাহলে ভেরিয়েন্স অফ এস যদি রাইট সাইডে নিয়ে যাই ভেরিয়েন্স অফ এস গ্রেটার দ্যান ইকুয়াল এই যে কোভেরিয়েন্সের এইটা আর ভেরিয়েন্সের এইটা। এখন কোভেরিয়েন্সের এটা ছিল সাই ড্যাশ থিটা, যেহেতু স্কয়ার আছে এই জন্য হবে সাই ড্যাশ থিটা স্কয়ার। আর ভেরিয়েন্স অফ দিস মানে কি এক্সপেকটেশন অফ এটার স্কয়ার মাইনাস এক্সপেকটেশন অফ এক্স হোল স্কয়ার। তো এক্সপেকটেশন অফ এক্স তো আমি দেখাইলাম 0, সুতরাং আমাদের থাকবে এক্সপেকটেশন অফ এক্স স্কয়ার। তার মানে এটাকে আমরা কিভাবে লিখতে পারি, এটা লিখতে পারি। জি স্যার। তাহলে আমাদের প্রমাণের যে প্রথম অংশ এটা হয়ে গেল। জি স্যার। এখন সেকেন্ড অংশের জন্য আসো। সেকেন্ড অংশের জন্য আমরা কি বলছি, আমরা 2.3 নম্বর ইকুয়েশন যেটা সেটাকে আবার এখানে কনসিডার করব, করে ওয়ান মোর টাইম কি করব ডিফারেন্সিয়েশন করব। 2.3 নম্বর ইকুয়েশন, 2.3 নম্বর ইকুয়েশন আমরা কোনটা ছিল, এই যে এক্সপেকটেশন অফ এটা সমান 0 তার আগের যে লাইন, এই লাইনটাকে আমরা ফার্দার কনসিডার করছি, করে পুনরায় থিটার সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব। এই লাইনটা দেখো, এই লাইনটাই আমরা লিখছি এখানে, এই যে ওই লাইনটা এখানে লিখলাম প্রথমে। লেখার পরে আমরা কি করব থিটার সাপেক্ষে আরেকবার ডিফারেন্সিয়েশন করব। তো থিটার সাপেক্ষে যদি আরেকবার ডিফারেন্সিয়েশন করি তাহলে ইউ ভি ডিএক্স এটাকে আমরা এখন ডি বাই ডি থিটা করব। তো প্রথম অংশটা থাকলো, এইটাকে আমরা ডি বাই থিটা করলাম, ডি বাই ডি থিটা এফ থিটা এক্স এটা লিখলাম, প্লাস এখন রাইট সাইডের এফ থিটা এক্স কে রাখলাম আর এইটাকে আবার ডি বাই ডি থিটা অর্থাৎ আরেকবার ডিফারেন্সিয়েশন করলাম। তাহলে ডেল স্কয়ার হবে ডেল থিটা স্কয়ার হবে লগ এফ থিটা এক্স ডেল থিটা স্কয়ার। তাহলে ভিতরের এটা ডিফারেন্সিয়েশন হয়ে গেল। ইউ ভি, ইউ কে ফিক্সড রেখে ভি কে ডিফারেন্সিয়েশন করলাম, আবার ভি কে ফিক্সড রেখে ইউ কে ডিফারেন্সিয়েশন করলাম।
মাঝের এটা ডিফারেন্সিয়েশন হয়ে গেল, আর যা ছিল তাই থাকলো। বোঝা গেল? জি স্যার, বুঝতে পারছি। এইখানে আছে ডেল বাই ডেল থিটা এফ থিটা এক্স, তাহলে এইটাকে যদি 1/f থিটা এক্স আর এখানে এফ থিটা এক্স গুণ অবস্থায় লিখি, এটাকে এই লগের ফর্মে লেখা যায়। আর এর সাথে যে এফ থিটা এক্স ছিল সেই এফ থিটা এক্স টাকে একবারে এই যে কমনে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, এই যে এইটাকে আমরা লগের ফর্মে লিখে ফেললাম। আর লগের ফর্মে লিখতে গেলে কি হবে, এইখানে ডেল বাই ডেল থিটা লগ এফ থিটা এক্স, তো লগ এফ থিটা এক্স লিখতে গেলে কি হবে, একটা 1/f অফ থিটা এক্স নিচে চলে আসবে, তো নিচে যেহেতু চলে আসবে উপরেও লিখতে হবে। তো উপরের লেখাটা আমরা কোথায় নিলাম, এই যে এইখানে এফ থিটা এক্স, আমরা এখানে কিন্তু এফ থিটা এক্স ব্র্যাকেটের ভিতরে ছিল, আমরা এফ থিটা এক্স কে ব্র্যাকেটের বাইরে নিলাম, তো এই ডান পাশের এফ থিটা এক্স তো এটা গেল, এখানে তার এফ থিটা এক্স আমরা লিখিনি, এই এফ থিটা এক্স কে এইখানে একবারে ব্র্যাকেটের বাইরে লিখে দিয়েছি, তার মানে এফ থিটা এক্স কিন্তু এই টার্মের সাথেও আছে, তার মানে এইটাকে তখন আমরা এই যে লগের ফর্মে লিখে দিলাম, এটা স্কোয়ার হয়ে গেল। বুঝা গেল? জি স্যার। এখন দেখো যে এই থার্ড ব্র্যাকেটের ভিতরে যা আছে পুরোটাকে যদি আমরা এক্স হিসেবে বিবেচনা করি, এক্স এফ অফ এক্স ডিএক্স, তার মানে কি এক্সপেকটেশন অফ দিস ইজ ইকুয়াল টু 0। ঠিক আছে? এই লাইনটা যদি আরেকবার বলতেন স্যার। এই থার্ড ব্র্যাকেটের ভিতরের পুরো অংশটাকে যদি আমরা এখন এক্স হিসাবে বিবেচনা করি, জি তাহলে স্যার। কি হলো, এক্স এফ অফ এক্স ডিএক্স, এটা এক্সপেকটেশনের সূত্র হয়ে যায়, আমরা সেই এক্সপেকটেশন অফ এই যে ভিতরের পুরো টার্মটা লিখে দিলাম। এখন পুরোটাকে আমরা যদি এক্স হিসাবে বিবেচনা করি, তাহলে এটা হলো এক্সপেকটেশন অফ এক্স এর ফর্মুলা। ঠিক আছে? জি স্যার, বুঝতে পারছি। এই এক্সপেকটেশন অফ এটা সমান 0 হয়ে গেল। এখন এক্সপেকটেশনটা ডিস্ট্রিবিউট করে দাও, এক্সপেকটেশনটা ডিস্ট্রিবিউট করে দিলে এই যে এটার উপরে যে স্কোয়ার আছে এটা থাকলো, আর এক্সপেকটেশন অফ সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়েশন এইটার উপরে এক্সপেকটেশন হলো, এটাকে আমরা রাইট সাইডে নিয়ে চলে গেলাম, তাহলে এখানে একটা মাইনাস আসছে, তাহলে আমরা এই যে সেকেন্ড অর্ডার যে টার্ম, এই সেকেন্ড অর্ডার টার্মটাকে আমরা এইটা দিয়ে লিখতে পারি। তাহলে আগে আমাদের যে ফর্মুলাটা ড্রাইভ করেছিলাম ভেরিয়েন্স অফ এস এর, এই নিচে কি ছিল, এইটা ছিল, নিচে এই টার্মটা ছিল, এখন এই টার্মটা সমান তো আরেকটা টার্ম আমরা পাইলাম, তাহলে এখন এই টার্মের পরিবর্তে এই রাইট সাইডের এই টার্মটা লিখতে পারি, এখানে শুধু একটা মাইনাস আসবে। ঠিক আছে? জি স্যার। এখন দেখো আমাদের স্টেটমেন্টের যে দুটো প্রমাণ আমরা বলেছিলাম, এই দুটো প্রমাণই কিন্তু কমপ্লিট হয়ে গেল। এই ক্রেমার রাও ইনইকুয়ালিটির অনেকগুলো ফর্ম, 5-6টা ফর্ম, আমরা মাত্র দুটো শিখলাম, আরো ফর্ম আছে, পরীক্ষায় আসলে যে কোনো ফর্মই আসে। এখানে আরেকটা ফর্ম খেয়াল করো, আমাদের এইখানে যে এক্সট্রা আছে, এই এক্সট্রা কি ভেক্টর, জি এই স্যার। এক্সট্রাকে যদি, হ্যাঁ এটাকে যদি আমরা ভেক্টর হিসেবে বিবেচনা না করে অবজারভেশন হিসেবে বিবেচনা করি, তাহলে কি দিয়ে হবে, n টাইমস, তাহলে আমরা এই টার্মের পরিবর্তে এই যে টার্ম আছে, এই টার্মের পরিবর্তে এই ভেক্টরটাকে যদি দিয়ে রিপ্লেস করি, তাহলে আমাদের কিন্তু এটার সাথে n দিয়ে গুণ হয়ে যাবে। এটা আরেকটা ফর্ম, তাহলে এটার আরেকটা ফর্ম আমরা এরকম লিখতে পারি, তাহলে এস অফ এস, এস এক্স যদি আনবায়াসড এস্টিমেটর অফ থিটা হয়, এস এক্স যদি আনবায়াসড এস্টিমেটর অফ থিটা হয়, তার মানে এস এক্স মানে হলো কত, আনবায়াসড এস্টিমেটর অফ থিটা, তাহলে সাই ড্যাশ থিটা সমান কত হবে, এস এক্স টা যদি থিটার আনবায়াসড এস্টিমেটর, তার মানে সাই ড্যাশ থিটা সমান কত, থিটা, তো থিটা যদি হয় তার উপরে ড্যাশ, তার মানে এটাকে যদি থিটার সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করো কি হবে, 1 হবে না? জি স্যার। তাহলে এটা কিন্তু আমাদের যদি এস এক্স টা আনবায়াসড এস্টিমেটর অফ থিটা হয়, তাহলে এটা কিন্তু 1 হয়ে যাবে উপরে, এটা এই ফর্মটা আরো সিম্পল হয়ে যাবে, তখন আমরা লিখতে পারবো ভেরিয়েন্স অফ এস গ্রেটার দ্যান ইকুয়াল 1 বাই এই যে তিনটা ফর্ম, এটা এই যে ভেক্টর দিয়ে লিখেছে, এটা দিয়ে লেখা যাইতে পারে, তারপরে এটা বলতে এই যে আমাদের সেকেন্ড টাইম যেটা লিখেছিলাম এটা দিয়ে লেখা যাইতে পারে, এখানে 1,
আগেরটা দিয়ে লেখা যেতে পারে এখানে 1, আবার পরে যেটা লিখলাম সেটা দিয়েও লেখা যেতে পারে, যে কোনো একটা দিয়ে লিখলেই হবে। আমরা ওই সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ দিয়ে যেটা আছে সেটা লিখলাম। এটা আরেকটা ফর্ম। তাহলে কয়টা ফর্ম হলো? 4টা ফর্ম হলো। আচ্ছা, লোয়ার বাউন্ডারিটা পরে দেখাই, আমরা একটু এক্সাম্পল দেখাই দুই একটা। এখন যে থিওরেমটা তোমাদেরকে দেখাইলাম, তোমাদের কাছে পরিষ্কার হয়েছে কিনা, বোধগম্য হয়েছে কিনা? যদি বোধগম্য হয় দেন এক্সাম্পলে যাব। জি স্যার, স্যার একটা এক্সাম্পল দেখলে আশা করি আরো ভালো বুঝতে পারবো। হ্যাঁ, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আমার এইখানে আরেকটা আছে নোট 2, এই নোট 2টা আমরা পরে দেখাচ্ছি, আগে আমরা এক্সাম্পল একটু দেখাইনি। কি বলছে এক্সাম্পলটা? আমাদের একটা র্যান্ডম স্যাম্পল আমরা ড্র করছি কোথা থেকে? নরমাল ডিস্ট্রিবিউশন থেকে, মিন মিউ আর ভেরিয়েন্স সিগমা স্কয়ার। আমাদের কি করতে হবে? লোয়ার বাউন্ডটা নির্ণয় করতে হবে। কার? ভেরিয়েন্স অফ এনি আনবায়াসড অফ এস্টিমেটর অফ সিগমা স্কয়ার। এই সিগমা স্কয়ারের এনি আনবায়াসড এস্টিমেটরের যে ভেরিয়েন্সের লোয়ার বাউন্ড সেটা নির্ণয় করতে হবে। উই উইল ফাইন্ড লোয়ার বাউন্ড টু দা ভেরিয়েন্স অফ এনি আনবায়াসড এস্টিমেটর অফ সিগমা স্কয়ার। সিগমা স্কয়ারের অনেকগুলো আনবায়াসড এস্টিমেটর থাকতে পারে, বাট আমাদের কোনটা দরকার? যেটার ভেরিয়েন্স সব থেকে কম হবে, সেই আনবায়াসড এস্টিমেটরটা আমাদের দরকার। তাহলে প্রশ্ন অনুযায়ী সাই সিগমা স্কয়ার, এইটাকে আমরা বলছি কি? সাই সিগমা স্কয়ার হলো এই সিগমা স্কয়ারের একটা আনবায়াসড এস্টিমেটর। তাহলে আনবায়াসড এস্টিমেটর যদি হয় সাই সিগমা স্কয়ার সমান সিগমা স্কয়ার, তাহলে সাই সিগমা স্কয়ার কে যদি ফার্স্ট টাইম ডিফারেন্সিয়েশন করো, এইটা সিগমা স্কয়ারের যেহেতু আনবায়াসড এস্টিমেটর, সাই ড্যাশ সিগমা স্কয়ার সমান কত হবে? সিগমা স্কয়ার কে যদি ডেল বাই ডেল সিগমা স্কয়ার করো, কত পাবা? 1, যেহেতু আনবায়াসড এস্টিমেটর। যদি এটা সিগমার সাপেক্ষে ডিফারেন্সিয়েশন হইতো, তার মানে এটা সাই সিগমা হইতো, সিগমা স্কয়ারকে ডিফারেন্সিয়েশন করলে তখন কিন্তু আমরা 1 পাইতাম না, 2 সিগমা পাইতাম। বাট এখানে তো ডিফারেন্সিয়েশন করছি সিগমা স্কয়ারের সাপেক্ষে, যেহেতু আমরা বলছি কি যে সিগমা স্কয়ারের আনবায়াসড এস্টিমেটর সেটা হলো এইটা। তাহলে এখন সাই ড্যাশ সিগমা স্কয়ার সমান 1। তাহলে আমাদের যে ফর্মুলা, সেই ফর্মুলায় সাই ড্যাশ থিটা, অর্থাৎ থিটার জায়গায় এখন সিগমা স্কয়ার, সাই ড্যাশ সিগমা স্কয়ার সমান যদি 1 হয়, আমার ফর্মুলা হয়ে যাবে এটা। লোয়ার বাউন্ড, ওই যে এস এর লোয়ার বাউন্ড বের করার জন্য এটা আমার এখন ফর্মুলা। ঠিক আছে? জি স্যার। আসো, এইবার আমার কি করতে হবে? আমার যে ডেনসিটি ফাংশন আছে সেটা লিখতে হবে। এই যে নরমাল ডিস্ট্রিবিউশনের জন্য ডেনসিটি ফাংশন তো আমি সহজেই লিখতে পারবো। ডেনসিটি ফাংশন লিখে আমার লগ নিতে হবে। লগ নিয়ে থিটার সাপেক্ষে 2 বার ডিফারেন্সিয়েশন করতে হবে। ডিফারেন্সিয়েশন করে এক্সপেকটেশন নিতে হবে। এক্সপেকটেশন নিয়ে মানটা এখানে বসাই দিলে এই এস এর যে লোয়ার বাউন্ড সেটা আমরা পেয়ে যাব। তো আসো, হিসেব অনুযায়ী আমার ডেনসিটি ফাংশনটা লিখলাম নরমালের। ঠিক আছে? জি স্যার। লগ নিলাম। লগ নিলে এখানে আমাদের এই যে 2 পাই, এই 2 পাই যেহেতু আমরা ডিফারেন্সিয়েশন করব সিগমা স্কয়ারের সাপেক্ষে, তো 2 পাই এর সাথে তো সিগমা স্কয়ার নাই, এটা অটোমেটিক্যালি 0 হয়ে যাবে। এই জন্য একটা কনস্ট্যান্ট সি দিয়ে লিখে দিলাম। আর সিগমা স্কয়ার রুট ওভার যদি নেই, সিগমা স্কয়ার রুট ওভার মানে কি? সিগমা স্কয়ার তার পাওয়ার হচ্ছে হাফ, উপরে নিলে মাইনাস হাফ, তার মানে এটা হলো মাইনাস হাফ লগ সিগমা স্কয়ার যদি লগ নেই। ঠিক আছে? সিগমা স্কয়ার রুট ওভার সিগমা স্কয়ার কে ভাঙলে আমরা লগ নিলে এটা পাই। বুঝা যায়? জি স্যার। আর এখানে যেহেতু এক্সপোনেনশিয়াল আছে, লগ নিলে এই পুরোটা বামে চলে আসবে আর থাকবে লগ ই। লগ ই সমান 1, তোমরা জানো। আমাদের উপরের এই টার্মটা লিখলাম আর সাথে লগ ই। লগ ই সমান হচ্ছে 1। এখন আমরা কি করব? সিগমা স্কয়ারের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব। সিগমা স্কয়ারের সাপেক্ষে যদি ডিফারেন্সিয়েশন করি, এটাকে ডিফারেন্সিয়েশন করো সিগমা স্কয়ারের সাপেক্ষে, তাহলে মাইনাস হাফ আর লগ সিগমা স্কয়ার কে সিগমা স্কয়ারের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে 1 বাই সিগমা স্কয়ার হয়। এখানে সিগমা স্কয়ার নিচে আছে, সিগমা স্কয়ার যদি উপরে হয় তাহলে সিগমা স্কয়ারের পাওয়ার হয় -1। তো সিগমা স্কয়ার কে ডিফারেন্সিয়েশন যদি করি, আমরা তখন পাই সিগমা স্কয়ার -1 ছিল, -1 বামে, আর সিগমা স্কয়ার -1 -1, তার মানে সিগমা স্কয়ার -2। তাহলে সিগমা স্কয়ার -2, এখানে আছে সিগমা স্কয়ার, তাহলে সিগমা স্কয়ার -2
উপরে পাওয়ার হচ্ছে 2, তাহলে কত হয় সিগমা টু দি পাওয়ার 4। জি স্যার। ঠিক আছে, জি স্যার। আর এখানে এক্স মাইনাস মিউ হোল স্কয়ার, তার মানে সিগমা স্কয়ারের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে যেটা হয় সেটা লিখলাম। আবার আমাদের ডিফারেন্সিয়েশন করতে হবে, যেহেতু সেকেন্ড টাইম ডিফারেন্সিয়েশন, সেটা ডেল স্কয়ার বাই ডেল সিগমা স্কয়ার হোল স্কয়ার। ডেল সিগমা স্কয়ারের মাথার উপরে আবার স্কয়ার, এই জন্য একবারে ডেল 4 লিখে দিয়েছি, সিগমা 4 লিখে দিয়েছি। এইটাকে যদি তুমি সেকেন্ড টাইম ডিফারেন্সিয়েশন করো, এখানে সিগমা স্কয়ার উপরে গেলে সিগমা স্কয়ারের পাওয়ার হয় -1, তো ডিফারেন্সিয়েশন করলে -1 ক্যান্সেল আউট হয়ে যায়, আর সিগমা স্কয়ারের পাওয়ার তখন -1 আর -1 -2 হয়, সিগমা স্কয়ার -2, তার মানে সিগমা টু দি পাওয়ার -4, নিচে আসলে সিগমা টু দি পাওয়ার 4। একইভাবে এখানে সিগমা টু দি পাওয়ার 4 আছে, সিগমা স্কয়ারের পাওয়ার হয় -2, তাহলে সিগমা স্কয়ারে যদি -2 হয়, এখানে -2 বসালে 2 2 ক্যান্সেল আউট হয়ে যায় আর সাইনটা মাইনাস হয়ে যায়। আর সিগমা স্কয়ার -2 -1, তার মানে সিগমা স্কয়ার -3, তাহলে সিগমা স্কয়ার মাইনাস সিগমা স্কয়ারে মাইনাস যদি 3 হয়, তাহলে সিগমা টু দি পাওয়ার -6, নিচে নিলে সিগমা টু দি পাওয়ার 6 হয়, আর এখানে এক্স মাইনাস মিউ হোল স্কয়ার থাকলো। বোঝা গেল দুইটা ডিফারেন্সিয়েশন? জি স্যার। দুইটা ডিফারেন্সিয়েশন যদি বুঝতে যাও, তাহলে 1/2 ইন্টু সিগমা টু দি পাওয়ার 4, আর এখানে 1/সিগমা টু দি পাওয়ার 4 রাখলাম, আর এই সিগমা স্কয়ারটা এই যে ভিতরে দিয়ে দিলাম, এক্স মাইনাস মিউ হোল স্কয়ার ছিল, এর নিচে সিগমা স্কয়ার দিলাম, যেহেতু ব্র্যাকেটের মধ্যে একবার স্কয়ার লিখেছি সুতরাং এটা হলো সিগমা। এখন আমাদের কাজ হলো এটার এক্সপেকটেশন নেওয়া, আমাদের ওই যে নিচের টার্মটা নির্ণয় করতে গেলে এটা এখন এক্সপেকটেশন নিতে হবে। এক্সপেকটেশন নাও, এক্সপেকটেশন নিলে কনস্ট্যান্টটা থাকলো 1/সিগমা টু দি পাওয়ার 4 থাকলো, আর এইখানে এক্সপেকটেশন নিলাম। তো এক্সপেকটেশন অফ জেড স্কয়ার মানে কি, এক্স মাইনাস মিউ বাই সিগমা, এটা কি স্ট্যান্ডার্ড নরমাল ভেরিয়েট জেড এর মান। জেড, তো জেড এর ডিস্ট্রিবিউশন কি, স্ট্যান্ডার্ড নরমাল মিন কত 0 আর ভেরিয়েন্স 1, জি স্যার। তো ভেরিয়েন্স যদি 1 হয় আর মিন 0 হয়, তাহলে এটা সমান কত 1 হয়ে যাবে। জি স্যার। আমার থাকলো 1/2 সিগমা টু দি পাওয়ার 4 আর -1 সিগমা টু দি পাওয়ার 4। এখন 2 সিগমা টু দি পাওয়ার 4 কমন নাও, দেখো এখানে থাকছে -1/2 সিগমা টু দি পাওয়ার 4। তো আমার এই যে মানটা আমি পেলাম, এই মানটা আমার এখন কি করতে হবে, জাস্ট এতক্ষণ আমি এইটা নির্ণয় করলাম, এই মানটা এখন এখানে বসাই দিতে হবে। এখানে আছে কি -1/n, আর এই মানটা তুমি বসাই দিবা, দিলেই ভেরিয়েন্সের ওই যে এই ফর্মুলাটা পেয়ে যাবা। তো ভেরিয়েন্স অফ h সমান কিছু ছিল গ্রেটার দ্যান ইকুয়াল -1/n, আর এই যে এই টার্মটা আমি এখন ক্যালকুলেশন করে পাইলাম, এটা 1/2 সিগমা টু দি পাওয়ার 4, এই মাইনাস ক্যান্সেল আউট হয়ে গেল, 2 সিগমা টু দি পাওয়ার 4 উপরে চলে গেল আর নিচে থাকলো n। তাহলে এই যে সিগমা স্কয়ারের আনবায়াসড এস্টিমেটর, তার ভেরিয়েন্সটা কত, এইটা এর থেকে ছোট হবে না। প্রবলেমটা কি বুঝতে পেরেছো? জি স্যার, বুঝতে পারছি। আমার মনে হয় এখন ক্রেমার রাও ইনইকুয়ালিটি টোটালি বুঝে গেছো। জি স্যার। এখানে আরেকটা ডেনসিটি ফাংশন দেখো, আরেকটা ডেনসিটি ফাংশন। তো আমাদের এখানে কি করতে হবে, এই সাই থিটা সমান থিটা স্কয়ার, হ্যাঁ সাই থিটা সমান থিটা স্কয়ার। এখন দেখো এখানে কিন্তু থিটা নাই, সাই থিটা সমান থিটা স্কয়ার আছে, তো সাই ড্যাশ থিটা সমান এখানে কিন্তু আর 1 হবে না, 2 থিটা হবে, যেহেতু আমি থিটার সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব। কথা বুঝে আসছে? জি স্যার। আগে কিন্তু সাই সিগমা স্কয়ার সমান সিগমা স্কয়ার ছিল, তার মানে আমি সিগমা স্কয়ারের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করেছিলাম, এই জন্য 1 হয়েছিল। বা এখন সাই থিটা সমান থিটা স্কয়ার, আমি থিটার সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করছি, সুতরাং থিটা স্কয়ারকে ডিফারেন্সিয়েশন করলে 2 থিটা পাওয়া যাবে। সাই ড্যাশ থিটা সমান 2, এখানে 2 থিটা। তাহলে আমার এই ফর্মুলা অনুযায়ী সাই ড্যাশ থিটা যদি 2 থিটা হয়, তাহলে 2 থিটা তার স্কয়ার, আর নিচে হলো n ইনটু এই যে এটা। তা আমার কিন্তু ডেনসিটি ফাংশন আছে, এই ডেনসিটি ফাংশনে আমি কি করব, লগ নেব, লগ নিয়ে ওই ডাবল ডিফারেন্সিয়েশনের মানটা কত হয় সেটা নির্ণয় করে জাস্ট এখানে প্লেস করে দিলি, আমি এই থিটার আনবায়াসড এস্টিমেটের মিনিমাম ভেরিয়েন্সটা কত হবে সেটা পেয়ে যাব। তো হিসেব অনুযায়ী আমি এখন ওই যে ডেনসিটি ফাংশনটা লিখলাম, এখানে ডেনসিটি লেখার পরে লগ নিলাম, লগ নেওয়ার পরে থিটার সাপেক্ষে প্রথমে ডিফারেন্সিয়েশন করলাম, করে আবার সেকেন্ড টাইম ডিফারেন্সিয়েশন করলাম, সেকেন্ড টাইম ডিফারেন্সিয়েশন করে এক্সপেকটেশন নিলাম, এক্সপেকটেশন নিলে আমার এখানে আসলে এক্সপেকটেশন অফ এক্স স্কয়ার। এইটা যেহেতু ডেনসিটি ফাংশনটা আমার
দেওয়া আছে, এক্স এর ডিস্ট্রিবিউশন দেওয়া আছে, এখান থেকে আমি এক্সপেকটেশন অফ এক্স স্কোয়ার কত সেটা নির্ণয় করে নিতে পারি। তার মানে এক্সপেকটেশন অফ এক্স স্কোয়ারটা নির্ণয় করতে হবে। এক্সপেকটেশন অফ এক্স স্কোয়ার এটা যদি তোমরা ক্যালকুলেশন করো এটা পাবা থিটা স্কোয়ার। তো এখানে থিটা স্কোয়ারটা যদি বসাই দাও, নিচে আছে থিটা টু দি পাওয়ার 4 আর এখানে থিটা স্কোয়ার ক্যান্সেল আউট হয়ে থিটা স্কোয়ার থাকবে। তার মানে থাকবে 2 বাই থিটা স্কোয়ার মাইনাস 6 বাই থিটা স্কোয়ার। এইটা সমান 2 বাই থিটা স্কোয়ার মাইনাস 6 বাই থিটা স্কোয়ার, তার মানে মাইনাস 4 বাই থিটা স্কোয়ার। তাহলে আমাদের ওই যে আগে যেটা নির্ণয় করা ছিল এখানে আমরা জাস্ট এই 4 বাই থিটা স্কোয়ারের মানটা বসাই দিলাম। কি ছিল আমাদের এখানে, এই যে এটা 2 থিটা স্কোয়ার, তার মানে 4 থিটা স্কোয়ার আর নিচে n, এই অংশের মানটা বসাই দিলাম। এখানে কিন্তু একটা মাইনাস আছে, এই মানটা আমরা পেয়েছি 4 বাই থিটা স্কোয়ার আর সাথে মাইনাস আছে। তো এখানে আগে একটা মাইনাস ছিল আর এখানে একটা মাইনাস 4 বাই থিটা স্কোয়ার, আমার n ছিল 4n বাই থিটা স্কোয়ার, ক্যান্সেল আউট হয়ে দেখো থিটা টু দি পাওয়ার 4 বাই n থাকলো। তাহলে এইটা হলো থিটার মিনিমাম ভেরিয়েন্স আনবায়াসড এস্টিমেটর। এটা প্রবলেমও আশা করি বুঝে গেছো। জি স্যার। আমি কি আর কন্টিনিউ করব না এই পর্যন্ত রাখবো? স্যার আজকে এ পর্যন্ত থাক স্যার। তাহলে বাসায় তোমরা যেটা করবা, এই যে নোট টুটা দেখবা, নোট টুটা কি বলছে, নোট টুটা পড়বা, আর নোট টুটা পড়ে এখানে একটা প্রবলেম দিয়েছি নোট টু এর জন্য, এই যে এটা লাস্টের যে প্রবলেমটা আছে এক্সাম্পল, এটা হলো নোট টু এর প্রবলেম। এই নোট টু এর প্রবলেমটা ওখানে দেখে এই প্রবলেমটা বোঝার চেষ্টা করবা। আশা করি নোট টু ও বুঝতে পারবা, প্রবলেমটাও বুঝতে পারবা। যদি বুঝতে পারো ভালো, আর যদি না বুঝতে পারো আমাকে বললে আমি রিভিউ করব। আজকে যা পড়িয়েছি কোনো জায়গায় অসুবিধা হয়েছে বুঝতে? না স্যার, বুঝতে পারছি আলহামদুলিল্লাহ। ঠিক আছে, আলহামদুলিল্লাহ, তাহলে ভালো খবর। আমি তাহলে আজকে এ পর্যন্ত এখানেই রাখছি আজকের মতো। নেক্সট ক্লাসে তোমাদের সাথে কথা হবে, সেই পর্যন্ত সবাই ভালো থাকো। আল্লাহ হাফিজ। থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আরেক বিয়া করতে ভাই, তোদের সাথে আর জীবনে